হ্যালো এভরিওয়ান। আজকে হলো তোমাদের চ্যাপ্টার ওয়ানের লাস্ট ক্লাস হবে। আজকে হলো তোমাদের মেইনলি যে জিনিসগুলো দেখাবো চ্যাপ্টার ওয়ানে, সেগুলো হলো যে আইসিটি ব্যবহারের ইথিক্স ইন ইউজিং আইসিটি, দেন আইসিটি ইনফ্লুয়েন্স ইন সোসাইটি। যখন কেউ কিছু বলে যে ইনফ্লুয়েন্স, তখন কিন্তু ইনফ্লুয়েন্স গুড ব্যাড দুইটাই হতে পারে। সো এখানে হলো দুইটা জিনিসই দেখাতে হবে যে ভালো ইনফ্লুয়েন্স কি, খারাপ ইনফ্লুয়েন্স কি। এরপর হলো আইসিটি ইনফ্লুয়েন্স ইন ইকোনমিক্স, সিমিলার কনসেপ্ট, ভালো খারাপ দুইটাই দেখাইতে হবে। তাহলে আমরা আগে একটু দেখি দেখি যে শুরু করি। ইথিক্স এর মধ্যে কি কি আছে, তাই না? আইসিটি ব্যবহারের ইথিক্স কি কি হইতে পারে। তো প্রথমে যে জিনিসটা আসে, আহ, প্রথমে ইথিক্স এর মধ্যে যে জিনিসটা আসে সেটা হলো যে রেসপেক্টফুল হওয়া, তাই না? অনলাইনে আমরা যখন এই ইন্টারনেট ব্যবহার করি, আমাদের হলো রেসপেক্টফুল হতে হবে অন্যদের প্রতি। রেসপেক্টফুল মানে কি জিনিস, যে আগে হলো যে আমরা মানুষের সাথে কিভাবে মিশতো, যে আমরা হলো নিজেদের সার্কেলের মধ্যেই থাকতাম না, নিজেদের সার্কেল হলো সিমিলার মন মানসিকতা, সিমিলার টাইপের মানুষ। এখন কি হয় যে ফেসবুক বা অনলাইন মিডিয়াতে আমরা হাজার হাজার মানুষের সাথে কানেক্টেড হয়ে তাদের চিন্তা ভাবনা দেখতে পারি। তো এখানে এক একজনের চিন্তা এক এক রকম হবে, এটা স্বাভাবিক। আমরা যেভাবে বড় হয়েছি, যেভাবে যে পরিবেশের মধ্যে বড় হয়েছি, রিয়েলিটিটা আমাদের যেই রকম, ভার্চুয়াল রিয়েলিটিটা আরেক রকম হইতেই পারে, তাই না? কারণ কি, আমরা রিয়েলিটিতে বললাম না যে রিয়েলিটিতে কিন্তু আমরা 10-15 জন মানুষের সাথে মিশি, এবং তারা সবসময় মোস্ট অফ দ্য টাইম আমাদের মতোই হয়, মানে আমাদের চিন্তাধারার মতোই হয়। তো অনলাইনে যখন আমরা 2000-3000 মানুষের পোস্ট দেখবো, মিশবো, তখন হলো যে জিনিসটা হয় যে আমরা হলো মানে দেখতে পারবো যে মানুষের চিন্তা ভাবনার মধ্যে কত মানে ভ্যারাইটি থাকতে পারে। সবার চিন্তা ভাবনা আসলে একই রকম হবে না, এটাই স্বাভাবিক। এবং ওই জিনিসগুলো হলো চোখে পড়বে। তো এই সময় হলো সবাইকে আমার মতো হতে হবে, বা আমি ঠিক, এই জিনিসগুলো হলো একটু খারাপ জিনিস। হ্যাঁ, আমি ঠিক হইতে পারি আমার কাছে, অন্যদের কাছে না। তো আমাদের হলো রেসপেক্টফুল হতে হবে। আচ্ছা, তুমি তোমার মতামত দিচ্ছ, দাও, সমস্যা নেই, আমি আমার মতামত দেবো। বুঝতে পারছো জিনিসটা? তো এই জিনিসটা থাকতে হবে, রেসপেক্টফুল হতে হবে। আর নেক্সট যে জিনিসটা ইথিক্স এর মধ্যে পড়ে সেটা হলো যে অন্যদের ক্ষতি করা যাবে না, তাই না? অন্যদের ক্ষতি করা বলতে কি বোঝায়, যে ডুইং ক্রাইম, তাই না? আমরা আমরা ক্রাইম করতে পারবো না আইসিটির প্রযুক্তি ব্যবহার করে। এই ক্রাইমের মধ্যে কি কি পড়ে হলো দেখি, সাইবার ক্রাইম, তাই না? সাইবার ক্রাইম, এরপরে হলো মনে করো যে হ্যাকিং, হ্যারাসিং, তাই না? তো সাইবার ক্রাইমের মধ্যে পড়তে পারে হলো যে তুমি মনে করো যে অন্যদের অ্যাকাউন্ট খুলে, নামে অ্যাকাউন্ট খুলে উল্টাপাল্টা কিছু করলা, বা তুমি মনে করো যে অন্যদের র্যান্ডমলি মানুষকে হলো চাইলা যে 10 টাকা বিকাশ করো, বললাম আর কি। হ্যাকিং এর মধ্যে পরে হলো যে তুমি মনে করো যে অন্যদের কম্পিউটারে অ্যাক্সেস নিয়ে নিলা। এরপর হ্যারাসিং এর মধ্যে পরে হলো যেটা বললাম, যে মানুষজনকে হুমকি ধামকি দেওয়া, উল্টাপাল্টা কথা বলা, তাই না, গালিগালাজ করা। যে এগুলো হলো সাইবার মানে ক্রাইমের মধ্যে পড়ে। আমরা হলো এগুলো করব না, অন্যদের ক্ষতি সাধন করব না। কারণটা হলো যে মানে বাংলাদেশের আইন তো এখনো অনেক মানে পুরনো। তো আইসিটির সাথে সামঞ্জস্যতার অনেক পার্থক্য আছে, যে অনেক এখনো ল হয়তো আসেনি। কিন্তু উন্নত বিশ্বে দেখা যায় যে তুমি মানে বাইরে তুমি যদি রাস্তার কোনায় দাঁড়ায় কাউকে মনে করো যে গালিগালাজ করতে থাকো, এসব করতে থাকো, যে শাস্তি অনলাইনে করলেও দেখা যাবে যে একই শাস্তি হয়ে যাবে। ক্লিয়ার জিনিসটা? তো এই জিনিসটা হলো যে ক্রাইমের মধ্যে পড়ে। এই ক্রাইম গুলো হলো করবো না, অন্যদের ক্ষতি সাধন করবো না। এরপর হলো আরেকটা জিনিস হলো অন্যদের কাজে ব্যাঘাত সৃষ্টির জন্য কম্পিউটার, তাই না? এটা আসলে কোনো পয়েন্ট নাই, ক্ষতি না করার মধ্যে এটা পড়ে। এরপর হলো অন্যদের দেহের উপর নজরদারি করবো না, তাই না? এই জিনিসটাই বলা হলো যে মানে এক কাইন্ড অফ হ্যাকিং এর পর্যায়ে পড়ে। যেমন মনে করো যে তুমি তোমার ভাইয়ের কম্পিউটারে অ্যাক্সেস পাইলা, তুমি দেখলা যে ফেসবুকে কার কার সাথে চ্যাট করে, এটা খারাপ জিনিস, এটা ইথিক্যালি খারাপ জিনিস। বুঝতে পারছো? এইরকম আরো উদাহরণ থাকতে পারে, যে মনে করো যে ভার্সিটিতে গেলা, ভার্সিটিতে অনেক সময় অনেকেই লগ ইন করে। তো এই এই জিনিসগুলো হলো খুব খারাপ জিনিস, এগুলোর হলো দরকার নেই তথ্য চুরির উদ্দেশ্যে, তাই না? এরপর তথ্য চুরির হলো একটা বড় সড়ো ব্যাপার হইতে পারে, যে তথ্য চুরি কিন্তু বিশাল বড় একটা ব্যাপার। আহ যেমন ইউএসএ বা এইসব উন্নত দেশে কি হয় যে সবকিছু অনলাইন বেস। মনে করো যে তোমার কাছে একটা সোশ্যাল সিকিউরিটি নাম্বার আছে, এটার ভিত্তিতে তুমি হলো তোমার বৃদ্ধ বয়সের যে পেনশন টেনশন এইসব পাচ্ছ। এখন কি হইতে পারে, কেউ যদি তোমার সোশ্যাল সিকিউরিটি সব ডেটা চুরি করে, তো তখন যে জিনিসটা হয় যে তুমি সে ওই লোক হলো ওই জিনিসটা ইউজ করে তোমার
ভাতা থেকে শুরু করে সবকিছু হলো পেয়ে যাইতে পারে। এটা খুবই বাজে একটা জিনিস, তাই না? যে তোমার আইডেন্টিটিটা চুরি করে ফেললো, আইডেন্টিটি চুরি করা হলো বিশাল বড় একটা জিনিস, তাই না? তাহলে হলো ডাটা স্টিলিং, তাই না? এই আইডেন্টিটি চুরি কিন্তু বিশাল বড় একটা জিনিস। কেন বিশাল বড় একটা জিনিস? এটা কিন্তু অনেক লং টার্ম ইম্প্যাক্ট আছে। কারণ কি, একটা ন্যাশনাল ডেটাবেজে আমরা হলো আমাদের আইডেন্টিটি বা একভাবে রাখি, তাই না? এই জিনিসটা সময়ের সাথে কিন্তু আরো বেশি করে ইউজ হয়। মানে ইটস নট যে আজকে 10টা কাজে ইউজ হচ্ছে, এটা যে 5 বছর বা 10 বছর পরে এটা 100টা কাজে ইউজ হবে, কারণ পুরো পৃথিবী আইসিটি নির্ভর হয়ে যাচ্ছে। তখন হলো এই জিনিসগুলো হলো অনেক প্যারা দিবে। যে দেখা যাবে যে তোমার যাবতীয় ইনফরমেশন যদি আরেকজনের কাছে থাকে, সেই ইনফরমেশন গুলো ব্যবহার করে তোমার আইডেন্টিটিটা চুরি করে ফেলতে পারবে। মনে করো যে তুমি জানো না, কিন্তু হঠাৎ করে দেখলা তোমার নামে একটা বিজনেস খোলা এবং ওই বিজনেসে 1,000 কোটি টাকা লোন। মানে এটা কিন্তু হতে পারে তোমার আইডেন্টিটি ক্রাইসিসটা চুরি করলে। এই ডেটা স্টিলিং জিনিসটা হলো আইসিটিতে করা যাবে না। এটা বিশাল বড় মানে লিগালি একটা ব্যাপার স্যাপারও। সো এই ডেটা স্টিলিং আসলে খুব লিগাল একটা বড় সড়ো ব্যাপার। এরপর ডেটা স্টিলিং এর মধ্যে আরো ছোটখাটো জিনিস থাকতে পারে। মনে করো যে তুমি ওই যে বললাম না যে মনে করো যে কারো ফেসবুকে বা কোথাও অ্যাক্সেস পাইলা, তুমি তার পার্সোনাল মেসেজ টেসেজ দেখলা, দেখে স্ক্রিনশট, এগুলো কিন্তু পরবর্তীতে যে ফেসবুকের মালিক, তুমি যদি তাকে এগুলো নিয়ে হুমকি দাও বা কিছু করো, সে কিন্তু তোমার নামে কেস করতে পারবে, এবং এগুলো কিন্তু বেশি লং টার্ম ইম্প্যাক্ট আছে, বুঝতে পারছো জিনিসটা? সো ডেটা স্টিলিং হলো আইসিটির হলো আরেকটা ইথিক্স, যেটা হলো আমাদের আসলে করা উচিত না। বুঝতে পারছো? ইথিক্স কেন? ইথিক্স হলো এটা ইথিক্যালিও ঠিক না, আবার লিগালিও ঠিক না। ইথিক্যালি আর লিগালি কিন্তু দুইটা জিনিস। লিগালি হলো মানে জিনিস হলো দেশের ল দিয়ে প্রোটেক্টেড। তুমি কিছু করলে তোমার দেশের ল হলো তোমাকে আটকাবে বা তোমার নামে ব্যবস্থা নিতে পারবে। আর ইথিক্যালি হলো জিনিসটা যে দেশের ল হয়তো এটার জন্য খুব স্ট্রং না। আহ, মানুষকে আসলে ল এর মাধ্যমে ইথিক্যাল বানানো খুব কঠিন। যেমন মনে করো রাস্তায় একজন মানুষের মানে তেষ্টায় মরে যাচ্ছে, তুমি তাকে পানি খাওয়াবা না, এটা হলো ইথিক্যাল। কিন্তু তুমি যদি পানি না খাও, লিগালি তোমার বিরুদ্ধে কেউ অ্যাকশন নিতে পারবে না, বুঝতে পারছো জিনিসটা? সো জিনিসটা হলো এটাই যে ইথিক্যালি আর লিগালি জিনিসটা হলো এক, দুই জিনিস। কিন্তু কিছু কিছু ব্যাপার আছে যেখানে হলো ইথিক্যালি এবং লিগালি দুইটাই হলো খারাপ। কারণ ডেটা স্টিলিং হলো দুইটাই হলো লিগালিও খারাপ, ইথিক্যালিও খারাপ। আইসিটির মধ্যে ইথিক্স এর মধ্যে এগুলোই পড়ে যে ইথিক্যালিও খারাপ, লিগালিও খারাপ, আবার জাস্ট ইথিক্যালি খারাপ আইসিটিতে। বুঝতে পারছো জিনিসটা? যেমন তুমি ফেসবুকের কমেন্টে কাউকে গালি দিতেই পারো, তো এটার নামে মনে হয় না কেউ কেস করতে যাবে, বা লিগালি হয়তো খুব বড় অ্যাকশন না না নাও থাকতে পারে, যে লিগালি হলো তোমাকে জাস্ট ক্ষমা চাইতে পারে, কিন্তু এটা হলো ইথিক্যালি রং, তাই না? যাই হোক, তো ডেটা স্টিলিং হলো একটা বড় সড়ো একটা ইথিক্যাল এবং লিগাল ইস্যু। তোমরা হয়তো মানে শুনছো যে বাংলাদেশে এনআইডি ডেটাবেস হলো চুরি করছে, তাই না? কেউ একজন খুব পাওয়ারফুল যারা যাদের অ্যাক্সেস ছিল, তাদের মাধ্যমে হলো এই ডেটাগুলো চুরি হয়েছে। তো এই জিনিসগুলো হলো যে তোমাদের লং টার্মে অনেক খারাপ। কারণ বললাম না যে এই উন্নত দেশে কি হয়েছে, এই যে তোমার এইরকম সোশ্যাল সিকিউরিটি বা এগুলোর মাধ্যমে হলো তোমাদের অনেক কিছু করা হয়। তো বাংলাদেশেও আস্তে আস্তে এনআইডির মাধ্যমে অনেক কিছু করা হবে, এবং অলরেডি অনেক কিছু করা হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? তোমরা যে কোনো কাজ করতে যাও তোমাদের এনআইডি লাগে, কিন্তু এনআইডি ডাটাটা আসলে মানুষের প্রোটেক্টেড রাখা উচিত। মনে করো যে তোমার ফিঙ্গারপ্রিন্টটা চুরি হয়ে গেল, তাহলে নেক্সট টাইম জিনিসটা কিভাবে হইতে পারে তোমাদেরকে এক্সাম্পল দেয়। এখন তোমরা সিম কিনতে গেলে কি হয়, মনে করো যে রবি সেন্টারে সিম কিনতে গেলাম, সিম কেনার শেষে কি তোমরা একটা ফিঙ্গারপ্রিন্টে একটা চাপ দাও, তাই না? এই ফিঙ্গারপ্রিন্টটা রবি কি করে, তোমাদের এই ফিঙ্গারপ্রিন্টটা তারা ক্যাপচার করে ইমেজ হিসেবে। এরপর হলো এই ফিঙ্গারপ্রিন্টটা হলো রবি পাঠায় হলো মনে করো যে এনআইডির ডেটাবেস সার্ভারে। রবি কিন্তু ভেরিফিকেশন করে না, রবি জাস্ট ছবিটা নিয়ে এনআইডি ডেটাবেস সার্ভারে পাঠাইলো। এনআইডি বলে যে হ্যাঁ, ফিঙ্গারপ্রিন্টটা এই লোকেরই ঠিক আছে। বুঝতে পারছো জিনিসটা? এখন জিনিসটা চিন্তা করো, তোমার এনআইডি ডেটাবেস চুরি হওয়ার ফলে কি হবে, তোমার ফিঙ্গারপ্রিন্টের ডেটাটাও কিন্তু চুরি হয়ে গেছে। তো নেক্সট টাইম রবির একটা কাস্টমার কেয়ার থেকে ওই চুরি করার একটা ইমেজ পাঠায় তোমার নামে একটা সিম ইস্যু করে ফেললো, কেউ কিন্তু চেক করতে যাবে না, কিন্তু দেখবে যে তোমার নামে একটা সিম ইস্যু হয়ে আছে। বুঝতে পারছো জিনিসটা? কারণ কি, তোমাদের এই ফিঙ্গারপ্রিন্টের ডেটাটা রবির কাছে আছে। এখন কিন্তু তারা তাদের ইলিগাল, তারা কিন্তু এই ছবিটা তোমরা যখন সিম কিনো, তারা কিন্তু এটা নিয়ে তাদের ডেটাবেজে সেভ করতে পারে না, তারা ডাইরেক্টলি হলো পাঠায় এনআইডি ডেটাবেজে। এনআইডি হলো তোমাদেরকে, এনআইডি সার্ভার হলো এটা ভেরিফিকেশন করে ব্যাক করে। বুঝতে পারছো জিনিসটা? তো এখন যদি তোমাদের মানে ছবিটা সেভ করতে পারে, বা রবি হয়তো ডাইরেক্টলি পারবে না, কিন্তু মনে করো রবির দোকানের কেউ একজন এই ছবিটা হলো ম্যানুয়ালি ইনপুট দিয়ে পাঠাই দিল, তাই না? করতেই পারে তোমার নামে একটা সিম ইস্যু। তো এই জন্য বললাম যে এনআইডি ডেটাবেস হলো খুব সেন্সিটিভ একটা ইস্যু, যেটা হলো লং টার্মে দেশের মানুষকে অনেক ভোগাবে। তো এইগুলো হলো ডেটা স্টিলিং এর একটা উদাহরণ। বুঝতে পারছো জিনিসটা?
তো এটা হলো যে মানে বিশাল স্কেলের স্টিলিং। তো ছোট ছোট স্কেলের স্টিলিংও কিন্তু হইতে পারে। যে মনে করো যে তোমার বাসার আহ, বললাম যে ভাই বোনের ডেটা ডেটা চুরি করা, ক্রেডিট কার্ড নাম্বার চুরি করা, বুঝতে পারছো জিনিসটা? এগুলো কিন্তু ছোটখাটো ইস্যু, যেগুলো হলো তোমাদের ইথিক্যাল না। এরপরে হলো যে আরেকটা জিনিস হলো যে পাইরেসি, তাই না? বাংলাদেশে হয়তো পাইরেসির ল নাই যে পাইরেসি করলে শাস্তি আছে, কিন্তু উন্নত দেশে পাইরেসির অনেক বড় শাস্তি। যেমন জার্মানিতে খুব সম্ভবত তুমি যদি টরেন্ট থেকে কিছু নামাও, তাহলে হলো এমন হইতে পারে তোমার তোমার আইএসপি হলো এটা টের পাইছে এবং হলো পুলিশকে জানাইছে, পুলিশ তোমাকে এসে 60-70 হাজার টাকা জরিমানা করে ফেললো। বুঝতে পারছো জিনিস? এটা খুব কমন, এবং অথবা 2-3 বছরের জেল দিয়ে দিল। তো এগুলো হলো মানে পাইরেসির উদাহরণ। এরপরে হলো পাইরেসির মধ্যে যে মুভি টুভি দেখা, সফটওয়্যার টফটওয়্যার এসব ইউজ করা, ক্র্যাক ইউজ করা, তাই না? এগুলো সবকিছু পাইরেসির মধ্যেই পড়ে। বাংলাদেশে আসলে অনুন্নত দেশ দেখে মানে কেউ আসলে একটু নজরে আনে না যে এখানে আসলে পাইরেসি না করলে মানুষ এই ইউজ করাই ছেড়ে দিবে, কারণ এত টাকা দেখে কি। বাট যখন বাংলাদেশ একটু উন্নত দেশের পর্যায়ে চলে যাবে, যে মাথা পিছু ইনকাম বেশি হবে, মানুষজন কেনার সামর্থ্য থাকবে, তখন হলো এইসব জিনিসপত্র আসা শুরু করবে। এরপরে নেক্সট যে জিনিস হলো অনুমতি অন্য কম্পিউটারের রিসোর্স ব্যবহার না করা, তাই না? রিসোর্স ইউজেস, তাই না? এখানে এটা আসলে মানে দেখে মনে হচ্ছে খুব সিম্পল একটা টার্ম, কিন্তু এটা আসলে খুব মানে অসাধারণ একটা টার্ম। রিসোর্স ইউজেস একটা বিশাল বড় একটা টার্ম। যেমন কয়েক বছর আগে একটা লোক একটা হ্যাকিং করছিল। সে হলো একটা ম্যালওয়্যার ছেড়ে দিছিল কম্পিউটারে, একটা প্রোগ্রাম রান করতো। ওই প্রোগ্রামটার জন্য প্রচুর মেশিন রিসোর্সেস লাগে। তো এই প্রোগ্রামটা রান করে ওই লোকের অ্যাকাউন্টে, এটা এটা হলো তোমাদের মনে করো যে ক্রিপ্টো রিলেটেড, ক্রিপ্টো তৈরি করা যায় প্রোগ্রাম রান করে। তো ওই লোকের অ্যাকাউন্টে হলো ওই যে প্রোগ্রাম রান করে টাকা পাঠাচ্ছিল, বুঝতে পারছো জিনিসটা? তো এটা হলো তোমাদের কম্পিউটারের রিসোর্স ইউজ করলো। কারণ কি, এই লোক যদি নিজে করতে যায় তাহলে দেখা যাবে তার $1,000,000 হয়তো কম্পিউটার ইউজ করা লাগবে, কিন্তু সে যদি লাখ লাখ মানুষের কম্পিউটারে ভাইরাসটা দিয়ে সবার থেকে একটু একটু করে রিসোর্স নিয়ে করতে পারে, তাহলে তো হইতেই পারে। তো এটাও এক ধরনের হ্যাকিং। এরপর হলো আরেকটা জিনিস, যে অন্যের বুদ্ধিদীপ্ত বা গবেষণালব্ধ ফলাফলকে নিজের মালিকানা বলে দাবি করা, তাই না? এটা হলো যে ওয়ার্কের লাইসেন্সিং, তাই না? আহ, প্রত্যেকটা কাজের কিন্তু একটা লাইসেন্স থাকে। ফর এক্সাম্পল মনে করো যে আমি একটা বিজনেস ক্রিয়েট করলাম, তো আমার হলো বিজনেসের নেমে আমার নামে একটা লাইসেন্স থাকে, ওই নেম আর কেউ ইউজ করতে পারবে না। এইরকম অনলাইনে হয়তো লাইসেন্সিং জিনিসটা এখনো অত বেশি আসেনি, কিন্তু আস্তে আস্তে আসা শুরু করতেছে। বুঝতে পারছো জিনিসটা? যে এখন অনলাইন রিসোর্স তখন দেখবো যে লাইসেন্স হয়ে গেছে, হ্যাঁ এই জিনিসটা হলো আমার নামে লাইসেন্স করা, তুমি এই জিনিসটা ইউজ করতে পারবা না। বুঝতে পারছো জিনিসটা? অনলাইন আসার পরে এই চুরি করার জিনিসটা খুব বেশি বেড়ে গেছে, যে এক একজন মানে যেমন রিসেন্টলি চ্যাট জিপিটি যে জিনিসটা করলো, যে জিবলি স্টুডিওর বা জিবলি স্টুডিওর আর্ট ওকে হলো তারা ট্রেনিং করে তাদের এআই জেনারেটরের মাধ্যমে তৈরি করলো, তাই না? ইটস এ গুড গুড ওয়ার্ক যে তোমার এআই এই জিনিসটা তৈরি করতে পারতেছে, এটা সারপ্রাইজিং। কিন্তু জিনিসটা হলো যে তারা এইটা গিবলি স্টুডিও থেকে লাইসেন্সিংটা নেয় না, তাই না? ওটা ওদের নামে লাইসেন্স করা, ওরা বেসিক্যালি হলো জিনিসটা চুরি করলো কাইন্ড অফ, তাই না বলা যায়। তো এই এই জিনিসগুলো হলো যে খুব খারাপ। হয়তো মানে লিগাল অ্যাকশনও নেবে ওপেন এআই বিরুদ্ধে, বাট এইরকম লিগাল অ্যাকশন আসলে অনেকগুলো জমে আছে, কোনটা কিসে হবে কেউ জানে না। বাট এই জিনিসগুলো হলো যে লাইসেন্সিং, তুমি হলো অন্যের তৈরি আর্ট বা জিনিসপত্র হলো নিজের নামে ইউজ করবো না। তো এগুলোই হলো তোমাদের আইসিটির ইথিক্স এর মধ্যে পড়ে, যে রেসপেক্টফুল থাকা, ক্রাইম না করা, ডাটা চুরি না করা, প্রাইভেসি না করা, রিসোর্স ইউজ না করা, লাইসেন্সিং মেনটেন করা, তাই না? এরপরে নেক্সট যে জিনিসটা দেখাবো, যে কম্পিউটারের ক্রাইম বলতে আসলে কি কি বুঝায় এখানে। তো এখানে হলো তোমাদের অনেকগুলো এক্সাম্পল দিচ্ছে। প্রথমে আসলে হ্যাকিং, তাই না? হ্যাকিং মানে যে খারাপ এমন না, হ্যাকিং কয়েক টাইপের হয়। একটা হলো ব্ল্যাক হ্যাট হ্যাকার। এরা হলো যে রিয়েল হ্যাকার, যে যারা হলো মনে করো ক্ষতি করার জন্য হ্যাকিং করে, যে তোমার ক্রেডিট কার্ড নাম্বার হ্যান ত্যান এসব চুরি করবে। বুঝতে পারো জিনিসটা? আরেকটা হলো হোয়াইট হ্যাট হ্যাকার। এরা হলো যে মানে শখের বসে করে, বাট এটাও খুব ভালো। এরা হলো তোমার মনে করো শখের বসে বিভিন্ন সিস্টেমের ফ্লট বের করে, বাট ক্ষতি করে না। আরেকটা হলো গ্রে হ্যাট হ্যাকার। গ্রে হ্যাট হ্যাকাররা হলো যে তোমার এদের কাজই হলো এরা এরা কাইন্ড অফ হ্যাকিং জব হিসেবে কাজ করে। কোন একটা কোম্পানি একটা সফটওয়্যার বানাইলো, গ্রে হ্যাট হ্যাকারদের হায়ার করে বললো তোমার আমার সিস্টেমটা হ্যাক করার বিভিন্ন উপায় বের করো। তো গ্রে হ্যাট হ্যাকার ওই সিস্টেমটা হ্যাক করে, বলে যে এই উপায় আছে, তখন হলো কোম্পানিটা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। বুঝতে পারছো জিনিসটা? এগুলো হলো যে হ্যাকিং এর। এর ফলে ফ্রেকিং,
ফ্রেকিং হলো যে টেলিকমিউনিকেশন সিস্টেম হ্যাক করা, বুঝতে পারছো জিনিসটা? টেলিফোন থেকে টেলিফোনের মানে ফ্রেকিং জিনিসটা আসছে, ফোনের থেকে আসছে আর কি API। তো এই টেলিফোন হ্যাক করে, এটা তো খুব কমন, তাই না? বিভিন্ন সময় তোমরা দেখো যে এটা, এগুলোর আসলে অনেক ব্যাপার স্যাপার আছে। ওয়্যারলেস প্রযুক্তি হ্যাক করা কাইন্ড অফ ইজি, বুঝতে পারছো জিনিসটা? যে কোনো ওয়াইফাই তুমি কিন্তু এমন একটা যন্ত্র ইউজ করতে পারবা যে কোনো ওয়াইফাই যাবতীয় ডেটা তোমার মেশিন হয়ে যাবে, বুঝতে পারছো জিনিসটা? মনে করো তোমার সাথে 4টা মানুষ কানেক্টেড তোমার ওয়াইফাই। এখন যে জিনিসটা হইতে পারে যে তুমি কিন্তু জিনিসটা তো ওয়্যারলেস, ওয়্যারলেস মানে হলো যে আকাশে উঠতেছে। সো তুমি এমন একটা যন্ত্র ইউজ করতে পারবা যে সবার ডেটা তোমার কম্পিউটার হয়ে রাউটারে যাবে, বুঝতে পারছো জিনিসটা? বা সবার ডেটা তোমার রাউটারেও যাবে, আবার তোমার কম্পিউটারে আসবে। সো এই জিনিসটা কিন্তু করতে পারবে। তো এখানে হলো যে ওয়্যারলেস বল হলো জিনিসটা করা পসিবল হচ্ছে খুব ইজিলি। তো এই জিনিসটা টেলিফোনে কেন সমস্যা, কারণ হলো টেলিফোনের ফোন কল জিনিসটা কিন্তু এনক্রিপ্টেড না। তুমি এই যে মেসেঞ্জারে মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাও, এগুলো কিন্তু এনক্রিপ্টেড। এনক্রিপ্টেড মানে হলো তুমি যদি মানে কাউকে পাঠাইলে হাই হাউ আর ইউ, এই জিনিসকে এনক্রিপ্টেড হয়ে এমন একটা র্যান্ডম ওয়ার্ড হয়ে যাবে বা এমন বিশাল বড় একটা সেন্টেন্স হয়ে যাবে, কেউ বুঝবেই না যে এখানে আসলে কি বলা বলা হয়েছে যদি ডিক্রিপ্ট করে। So ওই ডেটাটা কারো ব্যবহার, তাই না? কিন্তু ফোন কল জিনিসটা হলো রিয়েল টাইম হওয়ার কারণে এখানে এনক্রিপশন সচরাচর ইউজ করা হয় না। তো যে জিনিসটা হয় যে কেউ যদি এই জিনিসটা ইউজ করে তোমার সব কথা যদি একটা মেশিনের মাধ্যমে পাঠায়, তাহলে মেশিনে তোমার কথা কিন্তু ক্যাপচার করতে পারবে, আর অন্য প্রান্তে কে বলতেছে সেটাও ক্যাপচার করতে পারবে। এরপর আরেকটা জিনিস স্পুফিং বা স্নিফিং। এগুলো হলো যে জাস্ট ওয়্যার থাকলে, বুঝতে পারছো জিনিসটা? যে তোমার মনে করো যে স্পুফিং জিনিসটা তো খুব কমন, যে আহ, মনে করো যে তোমাদের ফেসবুকের ওয়েবসাইটটা, এখানে নর্মালি তোমরা facebook.com-এ ঢুকলে নিজের ইমেইল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো, তাই না? এখন জিনিসটা একটু চিন্তা কর যে আরেকজন একটা সিমিলার ওয়েবসাইট বানালো, হুবহু same, খুব ইজি, ভিতরের জিনিস বানানো লাগবে না, ফেসবুকের ভিতরের জিনিস জাস্ট লগ ইন পেজটা বানাইলো এবং ওটা ওয়েবসাইটের নাম দিল facebook.co, এমটা বাদ দিল। মানুষ যখন কেউ মানে লগ ইন করে সে কিন্তু এত কিছু দেখে না, এত খেয়াল করে না। সে দেখে আচ্ছা ফেসবুকের মতোই লাগতেছে, পাসওয়ার্ড টাসওয়ার্ড লিখে ফেললো। তুমি পাসওয়ার্ড টাসওয়ার্ড লেখলা, এরপরে হলো তার রিডিরেক্ট করে তোমাকে ফেসবুকে নিয়ে গিয়ে লগ ইন করাইলো, ইটস ফাইন। কিন্তু ইন দ্য এন্ড কি হলো যে লেখার পরে যে রিকোয়েস্টটা পাঠাইলো না, ওটা ওদের সার্ভারে গিয়ে তোমার ইমেল পাসওয়ার্ডটা সেভ হয়ে গেল। নেক্সট টাইম ওরা ওই ইমেল পাসওয়ার্ড ইউজ করে তোমার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে, বুঝতে পারছো জিনিসটা? এগুলো হলো স্পুফিং। এরপর স্নিফিং হলো যে তুমি মনে করো যে ওয়্যারলেসে যে জিনিসটা বললাম যে ফ্রেকিং বা এই টাইপের, এটা হলো স্নিফিং। জিনিসটা হলো যে ওয়্যার মানে তার থাকলে হবে, বুঝতে পারছো জিনিসটা? কেবলের মাধ্যমে যে কানেকশন, কেবলের উপর একটা যন্ত্র রাখলেও কিন্তু কেবলের সব ডেটা ওই যন্ত্রের মধ্যে দিয়ে চলে যাবে, এটা স্নিফিং বলে। এরপর আরো কিছু ক্রাইম আছে যেগুলো ডিডোস অ্যাটাক, এটা অনেক সময় পড়ছো, তাই না? ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক। ডিনায়াল অফ সার্ভিস অ্যাটাক বলতে কি বোঝায় যে তুমি যখন কোনো একটা সার্ভার কোথাও রান করো, কোনো একটা মেশিনে, ওই মেশিন তো ইনফিনিট ক্যাপাবল না, তাই না? যেমন মনে করো যে 4 জিবির একটা র্যামের একটা কম্পিউটারে তুমি কি যে কোনো গেম চালাইতে পারবা? পারবা না, তাই না? মেশিনের লিমিটেশন থাকে। এরকম একটা সার্ভার যখন চলে, মানুষ যখন রিকোয়েস্ট পাঠাবে, সার্ভারের প্রসেসিং এরও একটা মানে লিমিট থাকে। যদি লিমিট ক্রস করে যায় তাহলে সার্ভারটা ওভারলোড হয়ে যায়, তখন কি হয় যে সার্ভারটা ক্র্যাশ করে। ডিনায়াল অফ সার্ভিস হলো এই জিনিসটাই করে যে কোনো একটা ওয়েবসাইটে ইচ্ছা করে মানুষ মানে বিভিন্ন উপায়ে এত বেশি রিকোয়েস্ট পাঠাইলো যে ওই সার্ভারটা তোমার ডাউন হয়ে গেল, বুঝতে পারছো জিনিসটা? এরপর হলো স্প্যামিং। স্প্যামিং মানে হলো যে তোমার মনে করো যে র্যান্ডমলি মানুষকে বাল্ক মেসেজ পাঠানো। সাইবার অ্যাটাক, এগুলো তো বুঝোই, সাইবার অ্যাটাক বলতে ওই ডিডোস নর্মালি অ্যাটাকই বোঝায়। সাইবার থ্রেট মানে আইডেন্টিটি থ্রেট, তাই না? এই যে তোমাদের এনআইডি চুরি টুরি এসব তো সাইবার থ্রেটের মধ্যেই পড়ে। ক্ষতিকারক সফটওয়্যার, এখানে হলো তোমার মনে করো ভাইরাস টাইরাস চলে আসে, তাই না? ভাইরাস, ওয়ার্ম, ট্রোজান হর্স, স্পাইওয়্যার, এগুলো হলো মনে করো ছোটখাটো প্রোগ্রাম যেগুলো হলো মনে করো একটা ফাইল, পিডিএফ ফাইল নামাইলা, এগুলোর সাথে ডাউনলোড হলো, এরপর হলো কম্পিউটারে রান করতে আছে। সফটওয়্যার পাইরেসি, হার্ডওয়্যার থেফট, তাই না? এগুলো তো আসলে
বুঝাইলাম ডেটা থেফট, কি জিনিস, প্লেগিয়ারিজম, প্লেজিয়ারিজম প্লেজিয়ারিজম বলতে বোঝাই হলো যে মনে করো যে তুমি আরেকজনের পেপার কপি করে বা আরেকজনের কিছু কপির ডেটা মানে বুদ্ধিভিত্তিক কিছু জিনিসপত্র কপি করে নিজের নামে চালাই দিলা, তাই না? যে অনেক সময় দেখছো যে ঢাকা ইউনিভার্সিটি বা এই ইউনিভার্সিটির কোন টিচার কই থেকে প্লেজারিজম করে ধরা পড়ছে, তাই না? যে পেপার টেপার সবগুলো চুরি করা, এগুলো হলো যে তোমার প্লেজারিজমের মধ্যে পড়ে। না, এটা আসলে বেশ কমন জিনিসটা, যে তো ইভেন এটাও প্লেজারিজম। মনে করো তুমি যখন হোমওয়ার্ক করো, এই হোমওয়ার্ক হলো যে টিচার তো সবাইকে দিয়ে দিল, তাই না? এখন তুমি তো আরেকজনের একটা কপি করে করো, এটা হলো এক ধরনের প্লেজারিজম। বুঝতে পারছো জিনিসটা? তো এরপর হলো ফিশিং। ফিশিং হলো যে ফিশিং বেসিক্যালি কাইন্ড অফ, কেমনে বুঝাই, মনে করো যে তোমরা যখন বিভিন্ন ওয়েবসাইটে যাও তখন দেখো যে বিভিন্ন কিছু হোভার হয় আসে তোমার স্ক্রিনে, তাই না? যে অ্যাডভার্টাইজমেন্টের মতো করে, কিন্তু তুমি যদি কোনো একটা ফিশিং ফিশিং সাইটে যদি অ্যাডভার্টাইজমেন্ট থাকে এবং ওটাতে যদি প্রবেশ করো, ফিশিং সাইটগুলো তোমার কম্পিউটারের সেশনগুলো ক্যাপচার করে ফেলতে পারবে, তাই না? সেশন ক্যাপচার করা মানে হলো যে তোমার বিভিন্ন জায়গার ইউজার অ্যাক্সেস টোকেন থেকে শুরু করে এগুলো হলো ক্যাপচার হয়ে যাওয়া, এইগুলো। ফিশিং মানে হলো যে টেলিফোন অডিও ব্যবহার করে ফিশিং করা। যাই হোক, এগুলো হলো তোমাদের ইথিক্স এর মধ্যে পড়ে। আহ, তো এখন নেক্সট জিনিস হলো সোশ্যাল লাইফে হলো তথ্য প্রযুক্তির প্রভাব, তাই না? এটা আসলে মানে একই জিনিস আবার কতবার বলবো। তোমরা হলো মনের মাধুরী মিশা এগুলো লিখতে পারবে, তাই না? যে সোশ্যাল লাইফে আসলে ইফেক্টটা কি কি, তাই না? গুড ইফেক্ট কি কি পড়ে? গুড ইফেক্ট খুব তাড়াতাড়ি কমিউনিকেট করা, তাই না? কমিউনিকেশন, ফাস্ট কমিউনিকেশন, তাই না? ফাস্ট কমিউনিকেশন, এরপরে আহ আহ, কি কি থাকে নিজে ভুলে গেলাম। এরপরে হলো ই কমার্স, মানে আইসিটি যত সবকিছু আসলে সমাজ জীবনকে প্রভাবিত করে, তাই না? ই লার্নিং, তাই না? ই কমার্স, তাই না? এরপর আর কি কি থাকে? ই গভর্নেন্স, যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, মানে ওই যে আমি যে সিম্পল ফর্মুলা যেটা পড়ছিলাম, যে তোমাদের হলো সবসময় মাথায় রাখবা যে যেকোনো কিছু প্রভাব চিন্তা করতে গেলে সবার আগে চিন্তা করতে হবে যে মানুষের মৌলিক চাহিদার উপর মানে কি কি ইফেক্ট আছে। মানুষের মৌলিক চাহিদা কি কি? শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, আরেকটা কি? শিক্ষা, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, mental needs। আচ্ছা, যাই হোক, শিক্ষা, বস্ত্র, আমরা এখান থেকে শুরু করতে পারি। যে শিক্ষা, ই লার্নিং, তাই না? যে এরপর হলো স্কুল কলেজ অনলাইনে নেওয়া, তাই না? বিভিন্ন টিউটোরিয়াল বা এগুলোর ইউটিউবে অ্যাক্সেস পাওয়া, তাই না? এগুলো হলো যে শিক্ষা ক্ষেত্রে। বস্ত্রের ক্ষেত্রে কি কি আসে? যে তোমার হলো যে ই কমার্স সিস্টেম থেকে যে কোনো সময় যে কোনো কিছু কিনতে পারতেছো, এবং মানুষের মধ্যে কানেক্টিভিটি বাড়ার ফলে কি হচ্ছে যে বিভিন্ন ডোনেশন অর্গানাইজেশন গুলো হলো তোমার মানুষের সাথে বেশি কানেক্টেড হইতে পারতেছে, বেশি বেশি বস্ত্র টোনেট পাচ্ছে, আমরা গরিবদের হেল্প করতে পারতেছি, তাই না? এরকম অনেক কিছুই লেখা যায়। এরপর হলো বাসস্থানের মধ্যে কি কি আছে? যে তোমার আইসিটির ফলে সব বাসস্থানের সিকিউরিটি বৃদ্ধি পাইছে, তাই না? যে এখন সিসি ক্যামেরা, টিসি ক্যামেরা সবকিছুর মাধ্যমে তোমরা বাসস্থানকে মনিটর করতে পারো।
এরপর বাসস্থান আসলেই ফ্যামিলির কথা আসে, তাই না? ফ্যামিলির সাথে হলো যেকোনো সময় আমরা কানেক্টেড থাকতে পারি ভিডিও কনফারেন্সিং বা এগুলোর মাধ্যমে, তাই না? দ্রুতভাবে যোগাযোগ করতে পারি। এরপর হলো শিক্ষা, বস্ত্র, বাসস্থান গেল। এরপরে হলো যে চিকিৎসা, তাই না? চিকিৎসা ক্ষেত্রে কি উল্লেখযোগ্য যে চিকিৎসা ক্ষেত্রে হলো যে এখন সবকিছু ফোন কলের মাধ্যমে হওয়ার ফলে যে জিনিসটা আমরা যে কোনো সময় ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি। এরপর হলো আরেকটা জিনিস হলো যে তোমাদের রিপোর্ট টেক্সেস আমরা অনলাইনে পাচ্ছি। সামনে আরো আসতেছে হলো অনলাইন বেসড ডক্টর, যে ডক্টর হলো তোমাদের সামনাসামনি না দেখে অনলাইনে দেখে হলো রিপোর্ট দিবে। বুঝতে পারছো জিনিসটা? এইগুলি হলো এখানে ব্যাখ্যা করছে যে এরপরে যোগাযোগ ব্যবস্থা, বিনোদন, প্রতিরক্ষা, তাই না? প্রতিরক্ষা হলো সব সময় চলে আসবে, সিকিউরিটি, আর্মি এসবে। তো যাই হোক, এর হলো কুফল কি কুফলের মধ্যে পরে হলো যে মানুষের মধ্যে অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? যে অনলাইনে আসলে মানুষ নিজেদের ওর্স ফেসটাও অনেক সময় দেখায়, বা অনেকে বেটার মানে ফেক ফেসটাও দেখায়, তাই না? যে সে তো খারাপ মানুষ, অনলাইনে একটা নিজে একটা ভালো মানুষের চেহারা হিসেবে উপস্থাপন করলো, বা সে তো ভালো মানুষ কিন্তু অনলাইনে দেখে মনে হয় যে সে আর কি খারাপ মানুষ, তাই না? এটা হইতেই পারে। তো এই যে মানুষের যে রিয়েলিটি এবং ভার্চুয়ালিটির মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যায়, এর ফলে কি অপরাধ প্রবণতাটা বৃদ্ধি পায় মানুষের, তাই না? এর ফলে অশ্লীলতা, যে তোমাদের আহ ইন্টারনেটের মাধ্যমে এখন পর্ন টর্ন এসবগুলো অনেক এক্সেসফুল হয়ে গেছে, তাই না? তো এগুলো বৃদ্ধি পাচ্ছে। এরপর হলো তথ্যের গোপনীয়তা প্রকাশ, এটা হলো বিশাল বড় একটা ইস্যু, তাই না? নেগেটিভের এটা অনেকবারই ডিসকাস করলাম যে আর ডেটা স্টিলিং একটা বিশাল বড় ইস্যু, যে ক্রেডিট কার্ড ডেটা, এনআইডি ডেটা বা সিকিউরিটি ডেটা। এরপর আরেকটা প্রবলেম চলে আসছে, সেটা হলো বেকারত্ব, তাই না? যে তোমাদের বেকারত্বের আসলে আহ, বেকারত্ব আসলে অনেক বৃদ্ধি পাচ্ছে। কিভাবে বৃদ্ধি পাচ্ছে? অনেক কাজ এখন অটোমেট করা পসিবল হচ্ছে। আগে হলো যে কাজগুলো তোমাদের মনে করো যে মানুষের প্রয়োজন হতো, সেগুলো এখন অটোমেট করা যাচ্ছে, তাই না? যেমন আগে হলো ট্রান্সলেটরের প্রয়োজন হতো, এখন ওর জিনিসটা আসলে ট্রান্সলেটরের আর কোনো প্রয়োজন হয় না, তাই না? ট্রান্সলেশনের জবগুলো দেখো যে নাই, খুব কম এখন। এরপর শারীরিক সমস্যার মধ্যে হলো সবাই সারাদিন ডেস্কে বসে থাকে। এরপরে হলো যে বুদ্ধিমত্তা ক্ষতিগ্রস্ত, তাহলে মানুষের অ্যাটেনশন স্প্যান কমে যাচ্ছে, তাই না? আহ এরপরে হলো যে মিথ্যা প্রচারণা। এই যে যে জিনিসটা তোমাদের হলো ব্যাখ্যা করছিলাম, যে আমাদের আসলে অনলাইনে যে কোনো তথ্য পাওয়ার ক্ষেত্রে একটু সাবধান হতে হবে, যে এই তথ্যটা কি ভ্যালিড, এই তথ্যটা কি অন্য মানুষের মানে সত্যি। যেমন মনে করো যে একটা তথ্য হইতে পারে 100 ওয়ার্ড, এখান থেকে মাঝখানে 5টা ওয়ার্ড বের করে কিন্তু মানুষকে ম্যানিপুলেট করা খুব ইজি, তাই না? হয়তো দেখা যাচ্ছে যে এই 5টার সাথে আগেগুলোর কোনো সম্পর্কই নেই। এটা হলো খুব কমন, যে মানুষের পুরো কথাটুকুকে না বলে আর কি পার্শিয়াল কথা দিয়ে প্রোপাগান্ডা ছড়ানো। এরপর হলো মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো, একটা বিশাল বড় একটা ব্যাপার, তাই না? এখন মানুষের হাতে হাতে ছবি, ভিডিও থাকার কারণে কি হচ্ছে যে অন্য দেশের বা অন্য জায়গার ভিডিও বা ছবি, এই দেশের সমস্যা, ওই দেশের সমস্যা বলে হলো চালানো খুব ইজি, তাই না? এখন আরেকটা প্রযুক্তি আসছে যে এআই ব্যবহার করে হলো দেখা যাচ্ছে যে অনেক কিছু তৈরি করা পসিবল। তো এটার বিরুদ্ধে আসলে এখন অলরেডি হলো বিভিন্ন কোম্পানি অনেক কিছু করতেছে, যে এআই জেনারেটেড ইমেজের হলো তোমাদের এক ধরনের প্রোটেক্টেড লেয়ার রাখা, যেখানে বোঝা যাবে যে এই ছবিটা আসলে কোন এআই জেনারেট করছে নাকি। এই ডিজিটাল ডিভাইড হলো যে এটা আসলে ডিজিটাল ডিভাইড আসলে যে এটা ধনী গরিবের ব্যবধানের মতনই, মানে পৃথিবীতে আসলে ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো ধনী হয়, এটা হলো একটা সত্যি কথা। কারণ কি, ধনীরা হলো সুযোগ সুবিধা পাচ্ছে, সুযোগ সুবিধা পেয়ে হলো তারা তো আরো উন্নত হচ্ছে। গরিবরা কি সুযোগ সুবিধা পাচ্ছে না, আরো অনুন্নত হচ্ছে, পার্থক্যটা বেড়ে যাচ্ছে। ডিজিটাল ডিভাইড হলো সিমিলার কনসেপ্ট। যাদের কাছে ইন্টারনেটের অ্যাক্সেস আছে, যারা ইন্টারনেট থেকে শিখতে পারতেছে, পড়াশোনা করতেছে, তারা যেই রকম ভাবে বড় হবে, যে সুযোগ সুবিধাটা পাবে, অন্যরা হলো এটা পাবে না। সোশ্যাল লাইফের মধ্যে এরপর হলো যে ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে কি পড়ে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে হলো ইকোনমিক ডেভেলপমেন্টের মধ্যে পড়ে, যে বিনিয়োগ টিনিয়োগ খুব বেড়ে যাবে, তাই না? যেমন মনে করো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন কয়েকদিন আগে বললো, এই দেশ এই দেশকে বললো যে তা আপনারা হলো দেশে এসে বিনিয়োগ করেন। এরপর বিভিন্ন ডেটা টাটা উপস্থাপন করলো। আগে কি হইতো যে এই জিনিসটা করার জন্য তোমাদের ফিজিক্যালি যাওয়া লাগতো, বিশাল চিঠি পাঠানো লাগতো। তো এখন হলো আইসিটির কল্যাণে কি আমরা জাস্ট একটা ইমেল পাঠিয়ে এই জিনিসগুলো করতে পারি, তাই না? হাজার হাজার মানুষকে রিচ আউট করতে পারি। তো এই বিনিয়োগ জিনিসটা হলো যে খুব ইজিলি হয়ে যাচ্ছে। এরপর হলো আরেকটা জিনিস হলো যে
আহ, এখন হলো তোমার তুমি তুমি কালকে একটা বিজনেস শুরু করবা, নট নেসেসারিলি তোমার নিজের পকেট থেকে শুরু করা লাগবে, তাই না? তুমি এরকম মানে ইনভেস্টর খুঁজতে পারবা, অনলাইনে দেখবা যে ইনভেস্টরদের কাছে বিভিন্ন উপস্থাপনা এসব করে করে দেখা যাবে যে তুমি ইমপ্রেস করে কিছু ইনভেস্টমেন্ট পেয়ে গেলা, এবং ওগুলো দেখলে বিজনেস তারা করাইতে পারবে। এর ফলে কর্মসংস্থান, তাই না? বা কর্মসংস্থানের ফলে যে বললাম যে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, এর উল্টাটাও কিন্তু হচ্ছে যে অন্যান্য জব বৃদ্ধি পাচ্ছে। যেমন মনে করো আইসিটি ফিল্ডে আগে 20 বছর আগে কয়জন মানুষ কাজ করতো, তাই না? এখন কতজন মানুষ কাজ করে, তার মানে এই ফিল্ডে কাজ বৃদ্ধি পাচ্ছে, তাই না? কিছু কিছু ফিল্ডে কমলে এই ফিল্ডে কাজ বৃদ্ধি পাচ্ছে। তো পৃথিবী হলো র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, কোন কোন সময় কোন দিকে যাবে আসলে কেউ জানে। এবার আউটসোর্সিং, আউটসোর্সিং মানে হলো যে উন্নত দেশের একটা লোক যদি মনে করো একটা কাজ করতে চায়, তাহলে ওই দেশের একজনকে হায়ার করা লাগতো আগে। মানে এটা অনেক কস্টলি ছিল, কারণ উন্নত দেশে মানুষের পার ঘন্টায় মজুরি যেটা অনুন্নত দেশে একটু ডিফারেন্ট হবে স্বাভাবিক। তো এই জন্য হলো তারা আউটসোর্সিং করতে পারে, যে তাদের কাজটা ওই দেশের কাউকে না দিয়ে অনুন্নত দেশের কাউকে দিয়ে কম খরচে করে নিচ্ছে। ধরো যে এটা অনুন্নত দেশেরও লাভ যে তাদের ইনকাম হচ্ছে, উন্নত দেশের মানুষটারও লাভ যে হলো যে কম খরচে তার কাজটা করা ফেলতে পারে, তাই না? ব্যবসায়ী উদ্যোগ, উৎপাদনশীলতা বৃদ্ধি, এইগুলো আসলে একই একই ধরনের। উৎপাদনশীলতা বৃদ্ধির ক্ষেত্রেও কাজে লাগতেছে ইন এ সেন্স যে আহ, এখন হলো যে তোমাদের প্রোডাক্ট পাইপলাইন অনেক উন্নত করা পসিবল, যে ট্র্যাক করা পসিবল, যে মনে করো তোমাদের কারখানায় একটা জিনিস কাপড় বানাইতে 10 ধরনের এলিমেন্ট লাগবে, 10 দেশ থেকে আসতেছে, খুব ইজিলি ট্র্যাক করতে পারবো যে কোন জায়গা থেকে সবচেয়ে স্লো, কোন জায়গায় সবচেয়ে ফাস্ট, হ্যাঁ এইসব। এরপর হলো ঘুরে ফিরে আবার একই জিনিস, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা, ই গভর্নেন্স, ই কমার্স, ই কৃষি, ই ব্যাংকিং, মানে ই কৃষি তো বুঝেছি। বেসিক্যালি যে আইসিটি ব্যবহার করে কিন্তু এখন অনেক ধরনের মানে পাট বা ধান আবিষ্কার করা পসিবল, যেগুলো হলো যে বিভিন্ন দুর্যোগে ভালো মতোই টিকে থাকে, বুঝতে পারছো? এগুলোই হলো যে ই কৃষির মধ্যে পড়ে। এরপর হলো ই ব্যাংকিং। ই ব্যাংকিং বলতে বোঝায় হলো যে মানে অনলাইনে ব্যাংকিং সুযোগ সুবিধা গ্রহণ, মোবাইল ব্যাংকিং, নারী উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, তাই না? তথ্য প্রযুক্তি নারী উন্নয়নের বিশাল ভূমিকা রাখতেছে, তাই না? এখন মানুষজন হলো যে আগে যেমন দেখা যাইতো যে অনেকে হলো ঘরের বাইরে কাজ করতে পছন্দ করে না, অনেক হেক্টিক লাগে, তাই না? এখন হলো ঘরে থেকেও কাজ করা পসিবল, তাই না? এই জিনিসগুলো হলো যে খুব সুযোগ, এটা ছেলে মেয়ে সবার ক্ষেত্রে আসলে সত্যি সুযোগ সুবিধা দিচ্ছে। তাহলে নেগেটিভ ইফেক্ট কি, তাই না? সোসাইটিতে পজিটিভ নেগেটিভ দুইটাই তো দেখলাম, তাই না? তো নেগেটিভ ইফেক্ট গুলো কি কি পড়ে আসলে? ইকোনমিক্সের তো নেগেটিভ ইফেক্ট গুলো এখানে লেখা নাই, লেখছে কি? না লেখা নেই, স্কিপ করে গেছে, দেখছো? আচ্ছা, ইকোনমিক্সের নেগেটিভ ইফেক্ট গুলো কি কি হইতে পারে, তাহলে আমরা একটু চিন্তা করে দেখি। তাই না? প্রথমেই যে জিনিসটা আসবে সেটা হলো যে বেকারত্ব বৃদ্ধি, তাই না? সেকেন্ডে যে জিনিসটা আসবে সেটা হলো যে তোমার অনলাইন, ইকোনমিক্স অনলাইন বেসড হয়ে যাওয়ার ফলে যে জিনিসটা হচ্ছে যে তোমার সিন্ডিকেট হলো কোঅর্ডিনেট করতে পারতেছে, তাই না? সিন্ডিকেট বেড়ে যাচ্ছে, তাই না? আগে হলো যে সিন্ডিকেট কোঅর্ডিনেট করতে অনেক কষ্ট করা লাগতো, এখন হলো যে সবাই দেখে যে আচ্ছা এই জিনিস ঢাকায় এত দাম, তাহলে আমি রাজশাহীতে একই দামই রাখি। কিন্তু দেখা যাচ্ছে যে ঢাকাতে, রাজশাহী থেকে ঢাকা যাইতে যে খরচ, ওটা তো আসলে একটা ম্যাটার করে, তাই না? এই মানুষজন বোঝে না। এরপর আরেকটা জিনিস হলো যে ই কমার্সের ফলে হলো, ই কমার্স থাকার ফলে যে জিনিসটা হচ্ছে যে মানুষকে ঠকানোর প্রবণতাটা বেড়ে যাচ্ছে, তাই না? ই কমার্স স্ক্যামিং বলা যায়। তাই না? মনে কর প্রোডাক্টের ছবি দেখাইলো একটা, প্রোডাক্ট পাঠাইলো আরেকটা, এগুলো কিন্তু প্রচুর হচ্ছে। এরপরে হলো যে আরেকটা বাজে জিনিস চিন্তা করা যায় যে ডেটা ডেটা ইস্যু, তাই না? যে ব্যাংকিংটা এখন অনলাইন হওয়ার ফলে কি হচ্ছে যে তোমাদের মনে করো যে তোমাদের ব্যাংকের যাবতীয় তথ্য যদি কেউ চুরি করতে পারে, এনআইডি চুরি করতে পারে, তাহলে বেসিক্যালি তোমার আইডেন্টিটিটা আসলে কপি করা পসিবল, তাই না? কারণ মানুষের চেহারা দেখে আহ বুঝা যে এই মানুষটাই এটা। মনে করো যে আমার কাছাকাছি হাইটের, আমার অলমোস্ট আমার মতোই দেখতে একজনের ব্যাংক অ্যাকাউন্টে গেলাম, বললাম যে হ্যাঁ আমার অ্যাকাউন্ট আছে, হ্যান ত্যান, তাই না? এই এই জিনিসটা কিন্তু খুব মানে করা পসিবল যে
তোমার এনআইডি ইস্যু সবকিছু, মানে সবকিছু চুরি করে থেকে শুরু করে এরপরে হলো তোমার বাপ মা, মানে তোমার যাবতীয় ইনফরমেশন যদি একজনের জানা থাকবে, সে কিন্তু রিপিট করতে পারবে। হয়তো 10 জায়গায় রিপিট করলে হয়তো দেখা গেল যে এক জায়গায় ধরা খাইতেই পারে, কিন্তু কিছু জায়গায় তো মানে পসিবল, তাই না? ডেটা স্ট্রিং এর মাধ্যমে ব্যাংকিং সেক্টরে আসলে একটা রিস্ক দেখা যাচ্ছে। এরপরে হলো যে আরেকটা ইস্যু যে একটা হলো যে তোমার ভার্চুয়াল মানি, তাই না? ভার্চুয়াল মানি বলতে কি বোঝায়? সাপোজ মনে করো যে তোমাদের বিকাশ বা নগদে তোমার লেখা ছিল 10,000 টাকা আছে, তাই না? বিকাশ নগদ কিন্তু এমন একটা সিস্টেম যে এই টাকা কিন্তু ভার্চুয়াল মানি, কিন্তু ব্যাংকিং এর সাথে ডিলটা হলো যে তারা ততটুকুই ভার্চুয়াল মানি ক্রিয়েট করতে পারবে যতটুকু হলো তাদের ফিজিক্যাল মানি থাকবে। বুঝতে পারছো জিনিসটা? কিন্তু তারা কিন্তু এই জিনিসটা যদি ডিলটা ভঙ্গ করে, যে মনে করো তাদের কাছে ফিজিক্যাল মানি আছে হলো 10,000 কোটি টাকা, তারা ভার্চুয়াল মানি তৈরি করলো 12,000 কোটি টাকা, 2,000 কোটি টাকা কিভাবে আসলে কই গেল? এই জিনিসটা হলো মানি চুরি হয়ে গেছে বেসিক্যালি। বুঝতে পারছো জিনিসটা? এই জিনিসটা হলো একটা কুফল, তাই না? এটা হলো ব্যাংকিং সেক্টরের মাধ্যমে আসে এরকম প্রত্যেক, মানে ইকোনমিক্সেও দেখা যাচ্ছে যে এরকম বিভিন্ন সেক্টর আছে যেখানে হলো যে নেগেটিভ ইফেক্ট খুব ভালো মতোই আছে, তাই না? এরপরে ক্রাইম, সাইবার ক্রাইম জিনিসটা তো আরো, তাই না? ক্রাইমের মধ্যে আবার ওই যে পাইরেসি টাইরেসি ইস্যুটা আবার চলে আসে, তাই না? যে মনে করো যে একটা ব্যবসায়িক মানুষ মুভি বানাইলো অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে, মানুষজন যদি অনলাইনে দেখে ফেলে, তো চুরি করে, তাহলে তো তার ইনকাম হলো না, তাই না? তো তো ডিপেন্ড করবে এগুলো তো, যে মানুষজন কতটুকু হলে গিয়ে দেখতেছে বা কিনে দেখতেছে এগুলো। তো এইগুলো হলো ইকোনমিক্স এর কিছু, মানে আইসিটি তে ইকোনমিক্স হলো ব্যাড ইফেক্ট ফেলাচ্ছে। তো তোমাদের হলো ইকোনমিক্স এর এগুলোই তাহলে হলো আজকে হলো তোমার বেসিক্যালি ইথিক্স গেল, সোশ্যাল ইফেক্ট গেল, ইকোনমিক্স ইফেক্ট গেল, পজিটিভ নেগেটিভ বোথ। এই চ্যাপ্টারটা আসলে মোটামুটি খুব বেশি কিছু মানে এক্সপেক্ট করবো না যে তোমাদের মুখস্থ করে উড়ায় ফেলবো। জাস্ট হালকা আইডিয়া রাখতে হবে যে বিশ্বগ্রাম কি কি, বিশ্বগ্রামের ইফেক্ট কি কি, ভার্চুয়াল রিয়েলিটি কি, কোথায় কোথায় ইফেক্ট আছে, রিসেন্ট ট্রেন্ড গুলো কি কি, তাই না? এরপর হলো ইথিক্স গুলো কি কি, সোশ্যাল ইফেক্ট কি, ইকোনমিতে ইফেক্ট কি, এই জিনিসগুলো হালকা আইডিয়া রেখে মনের মাধ্যমে মিশায় লিখতে হবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে তোমাদের আসলে 1 নম্বর চ্যাপ্টারও এখান থেকেই শেষ হয়ে গেল। তাহলে হলো আমার মোটামুটি 5, 6, 1, 3টাই কমপ্লিট। কোর্স খুব সম্ভবত তোমাদের কমপ্লিট। আমি তোমাদের লেকচারগুলো 1 এর লেকচারগুলো খুব শীঘ্রই আপলোড করে দেব। আজকে তাহলে এই পর্যন্তই। থ্যাংকস এভরিওয়ান।